আসসালামু আলাইকুম। কি এমন ঘটনা যে শুধু বিএনপি বুঝল আর সারা দেশের জনগণ কেউ বুঝল না? ডিসেম্বরের 5 তারিখের ভিতরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 15 ডিসেম্বরের ভিতরে তফসিল ঘোষণা। ম্যাডাম খালেদা জিয়া আভার কেয়ার হাসপাতালে সিসিইউতে কেবিনে ছিলেন, সেখান থেকে ইন্টেন্সিভ কেয়ারের থেকেও সিরিয়াস হলে সম্ভবত সিসিইতে নেয়, অর্থাৎ একেবারে চূড়ান্ত পর্যায়ে, যেখানে গেলে সম্ভবত মৃত্যুর জন্যই অপেক্ষা করা হয় বা ক্ষণ গণনা হয় বা ক্ষণ বলেও দেয় অনেক সময় ডাক্তাররা যে তিনি সম্ভবত এত সময় বা এত দিন এই পর্যন্ত আছেন। ম্যাডাম খালেদা জিয়ার দেশে অবস্থানরত যখন তিনি শারীরিকভাবে এই অবস্থা, ঠিক তখন একদিকে ভোটার তালিকার চূড়ান্ত লিস্ট শেষ হচ্ছে, অন্যদিকে তফসিল ঘোষণা। কিন্তু এর ভিতরে কি তারেক জিয়া দেশে আসছেন? সম্ভবত না, সম্ভব নয়। দেশে আসলে কি হতো জানি না, অনেকেই তার মৃত্যুর আশঙ্কা করছিলেন। তিনি ভীরুতার ভিতরে ছিলেন, অর্থাৎ যে ধরনের অসহনীয় নির্যাতিত হয়ে তিনি দেশ থেকে বের হয়ে গিয়েছিলেন, মাঝে মাঝে হয়তো সেটা মনে পড়ে, সেই নির্যাতনের মুখোমুখি হওয়া। কিন্তু সেটা সেই পরিস্থিতি হয়তো হতো না, কিন্তু মানি লন্ডারিংয়ের মামলা তো নিষ্পত্তি হয়নি এখনো, সেটা রায় হয়নি, হয়তো তার জন্য কারাভোগ করতে হতো। এবং এর এমন একটা ধারা, যে ধারায় কারারুদ্ধ হলে সম্ভবত নির্বাচনের অনুপযোগী হয়ে পড়ে, যদি সেটা প্রমাণিত হয় এবং তার জন্য কারাভোগ হয়। আর প্রমাণিত না হলে তিনি নির্দোষ, প্রমাণিত না হলে সেটার কথা আলাদা। কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করতে চাননি, বা কেসের ধারা বা তার যে তথ্য প্রমাণ উপস্থাপিত হয়েছিল, হয়তো সেটার থেকে বের হয়ে আসা তিনি সম্ভব নয় বলে মনে করেছিলেন কিনা জানি না। কিন্তু তিনি দেশে আসলেন না বা অপারগতা যে প্রমাণ করেছে এটাও বলেননি। এটা রাজনীতিক একটি শিষ্টাচারিতার ভিতরে রাখতে হয়, রাজনীতির অনেক কথা উজ্জ্ব রাখতে হয়, কৌশলে আগাইতে হয়। তিনি একটি কৌশলই নিয়েছিলেন জনগণকে বা তার দলের জনগণকে সম্ভব পারেননি, তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে তিনি বলতেন হ্যাঁ আমি আসছি বা আসবো, বা নিজেকে রাজনৈতিক শেষ সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক কর্মী হিসাবেই পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন যে আমি একজন রাজনৈতিক কর্মী। কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে কতটুকু মাঠে রাজনীতি করেছিলেন সেটা দেখবার বিষয়। অর্থাৎ শেষবার যখন তার মা ক্ষমতায় ছিলেন, তথাকথিত হাওয়া ভবনে থেকে যে নেতৃত্ব দিতেন, এবং ক্ষমতা থেকে যাবার অল্প 3 মাস আগে সম্ভবত টঙ্গিপাড়া শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে তিনি সারা দেশ সফর করেছিলেন তার ইয়াং জেনারেশনদেরকে নিয়ে। সম্ভবত ওই সময় পুলিশের যে প্রোটোকল, সেটাকেও তিনি নাকি শোনা যায়, গুজব শোনা যায় যে সেটাকেও পাত্তা দেননি, সেটাকেও বলেছিলেন আপনারা চলে যান, আমার আপনাদের লাগবে না। অর্থাৎ সেখানে তার নাকি অনেক অস্ত্রধারী ক্যাডাররা তার পিছনে গাড়ি নিয়ে তার গাড়ি বহরে সংযুক্ত ছিল। তো সেটাই তার রাজনৈতিক পরিক্রমা বা পরিভ্রমণ, সেটাই হয়তো রাষ্ট্রের পরিমেয়। তার আগে বড় ধরনের কোনো মিছিলের নেতৃত্ব দিতে বা কোনো আন্দোলনের নেতৃত্ব দিতে বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে নিজে সশরীরে উপস্থিত হয়ে নেতৃত্ব দেওয়ার ঘোষণা বা তেমন কোনো সাংগঠনিক কর্মকাণ্ড আমার খুব একটা মনে পড়ে না। যদিও তিনি লন্ডনে যাবার পরে এই এটা কি কি বলে, এটা একটা শব্দ আছে যেন, মানে উনি ভিডিও কলের মাধ্যমে দলকে গুছাইয়ে রাখার চেষ্টা করেছিলেন বা নেতৃত্বে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু ওনার নেতৃত্ব পুরা দল মেনে নিল কি না সেটাও অনেকটা সন্দিহান। কারণ নমিনেশনের দিকে তাকাইলে দেখা যায়
যে সম্ভবত ওনার সব কথা, ওনার নেতৃত্ব ওই ভার্চুয়ালি যতটুকু উনি দেখেছেন যে সবাই সামনে বসে আছেন, বা চামচামির ক্ষেত্রে ওনার ছবি ব্যবহার করছেন, বা আরাধনা, যে দলের যে বন্ধনা, দলবন্ধনার নেতা বন্ধনা বলেন, দল বন্ধনা বলেন, ওই দল বন্ধনা নেতা বন্ধনের ভিতরে ওনার নাম প্রকাশ করছেন কেউ কেউ। কিন্তু এটা সম্ভবত তাদেরকে দলের মুখপাত্র বা দলের কাছে বিশ্বাসযোগ্যতা করতেই ওনার নামটা ব্যবহার করতেন অনেকেই, বা ছবি পিছনে টানিয়ে রাখতেন বলে আমার যেটা অনুমেয় হয় আর কি। কিন্তু দলের ভিতরে তার নেতৃত্ব কতটুকু ফ্লো করা হয়েছে এটা নিয়ে আমারও যেমন সন্দেহ, এদেশের দলের ভিতরেও অনেকেও সন্দিহান যে এবার যে নমিনেশন দেওয়া হয়েছে মির্জা ফখরুল সহ ৭৫ ভাগই একেবারে পুরা ভারতের দালালে করতে যারা সিদ্ধহস্ত, ভারতের হস্তক্ষেপেই এই লিস্ট যে তৈরি করা হয়েছে এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই, একেবারে ভারতের থেকে চূড়ান্ত লিস্ট এটা অনেক। আর এই লিস্টগুলা ভারতের কাছে তৈরি করে দিয়েছিল দেশের যেসব তৃণমূলে আমলিগ রয়ে গেছে, এই আমলিগের নেতৃত্ববৃন্দই তাদের কোন নেতা বেশি সাপোর্ট দিচ্ছে, কোন নেতা বেশি দেখভাল করছে, কোন নেতার ঘরে কোন আমলিগ কতদিন শুয়েছিল, শুয়ে আছে বা এখনও আছে, যারা দেশ থেকে বের হইতে পারেননি অথবা ভারতে যাওয়ার সুযোগ পাননি, অথবা তারা দেখেছে ভারতে গেলে যে পয়সা আমার খরচ হবে তার অর্ধেক পয়সা যদি বিএনপির নেতার বাসায় থেকে হয় তা আমি এখানেই থেকে যাই নিরাপদে। বিএনপির ওই রুমে তো আর কেউ যাচ্ছে না, পুলিশ যাচ্ছে না, প্রশাসন যাচ্ছে না, বা তার নেতা চামচা চুমচোরা বসে বসে থাকতেছে এক পাশে এক ঘরে, ওই রুমটা তো যাচ্ছে না, ওই সব জায়গায় শুয়ে বসে আরামের সাথে দিন কাটাচ্ছে। এই অবস্থায় এখান থেকে এরা লিস্ট করে এদের মাধ্যমে ভারতে পাঠাচ্ছে, ভারত সেটা চূড়ান্ত করে ফখরুল মিয়াদের হাতে ধরিয়ে দিয়েছে, সেই লিস্ট নমিনেশন হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে তার মানে বিএনপিকে একবারে কোল ঠাসা অবস্থার ভিতরে রেখেই, অর্থাৎ নেতৃত্বহীন বিএনপি কি হবে সেটা যেমন পরিষ্কার আয়নার মতো। ম্যাডাম খালেদা জিয়া নাই, তারেক জিয়া দেশে নাই, নেতৃত্বহীন একটি লাগাম ছাড়া, লাগামহীন ঘোড়া একটি নয়, শত শত হাজার হাজার ঘোড়া। বিগতবার ক্ষমতায় থাকতেও দলের নেতৃত্ব কখনো এরা মেনে চলেনি, অর্থাৎ সারাটা দিন সকাল থেকে রাত 12টা অবধি এরা নিজেরা সারা দেশেই গ্রুপে গ্রুপে মারামারি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে নিজেরা, আবার সরাসরি বিএনপির সাথে যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সরাসরি নিজেরা নিজেরা আধিপত্য বিস্তার নিয়ে, চাঁদাবাজের ক্ষেত্র নিয়ে, চাঁদাবাজির পার্সেন্টেজ ভাগ নিয়ে, নেগোর টাকার নেগোর লিস্টে নাম ঢুকানঢুকি নিয়ে, খুনোখুনি, মারামারি, রাহাজানি, একে অপরের বিরুদ্ধে মামলা, এগুলো লেগেই ছিল এবং এখন বর্তমান সেগুলো রয়ে গেছে। এই অবস্থায় বিএনপি নির্বাচনের তালিকা ঘোষণা হয়েছে এবং তাহলে বিএনপি নির্বাচনে যাচ্ছে কি অবস্থায়, যখন শীর্ষস্থানীয় দলের এককভাবে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতা নেই, বা নেতা থাকার আর কোনো সম্ভাবনা নাই। তফসিল ঘোষণার পরে ভোটার লিস্ট চূড়ান্ত হয়ে যায় যদি 5ই ডিসেম্বর, তারপরে আর নতুন করে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এদেশে বেড়াতে আসবে তারেক রহমান, ভ্রমণে পর্যটক হিসাবে কোনোভাবে কোনো সিস্টেমে এদেশে আসবেন, ওনার নামে মামলা আছে, উনি অ্যারেস্ট হয়ে যাবেন। তফসিল ঘোষণার পরে আর কোনো রাজনৈতিক যে নামীয় তালিকার লিস্ট চূড়ান্ত হয়ে যাবে দলীয়ভাবে, যাদেরকে মানে খেলার মতো, খেলার আগেই একটি লিস্ট যেমন রেফারিদের হাতে ধরিয়ে দিতে হয় যে আমার এতজন প্লেয়ার এতজন পর্যন্ত খেলবে, এরপরে এত পর্যন্ত বদলি খেলোয়াড় হিসাবে থাকবে, আর এতগুলো আমার ডেস্কে বসে খেলা দেখবে, বা প্লেয়ারদের কোনো কিছু প্রয়োজন হলে সেগুলো দেবে, এ ধরনের একটি লিস্ট দেয়। ঠিক নির্বাচনে এই রাষ্ট্রীয় দলগুলো তো ঠিক সেম পরিস্থিতি, লিস্ট দল তৈরি হয়ে যাবে, দলের মুখপাত্র কারা, নির্বাচনী কার্যক্রম কারা পরিচালনা করবে, নির্বাচন কমিশনের সাথে কাদের লিয়াজু হবে, মাঠে কারা কাজ করবে, মিডিয়ায় কারা থাকবে, সমস্ত কিছু ভাগ ভাগ হয়ে তারা নির্বাচনী মাঠে যখন ঢুকে পড়বে, তফসিল ঘোষণা হওয়ার পরে তারা যখন পুরা রাজনীতির মাঠে শো প্রদর্শন করতে ব্যস্ত হয়ে যাবে, নির্বাচনী ভোটারদের
দ্বার প্রান্তে পৌঁছাতে শুরু করবে, তখন দলের নেতৃত্ব থাকবে না, দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে কর্মীরা, মধ্যম সারির নেতারা, বা দলের যে গ্রুপিং ছিল, গ্রুপিং কয়েক ভাগে এবং দৃশ্যমান গ্রুপিং, ভারতপন্থী গ্রুপিং বলেন, বাংলাদেশপন্থী গ্রুপিং বলেন, ভারতের বাইরে আওয়ামী লীগপন্থী গ্রুপিং বলেন, অথবা তারেক জিয়াকে যারা মানে না সেই মান্নান ভূঁইয়াদের নেতৃত্বে, মেজর হাফিজের নেতৃত্বে যারা ছিল, শেষে এসে শুনেছিলাম মেজর হাফিজের সাথে আমানুল্লাহ আমানদেরও একটা যোগসাজস্য ছিল, বড় একটা গ্রুপ আছে যারা ম্যাডাম খালেদা জিয়ার বাইরে এসে বা তারেক জিয়ার বাইরে এসে বিএনপিকে নতুন আঙ্গিকে সাজাতে চেয়েছিল, সেই ধরনের একটা গ্রুপিং আছে। যখন 15ই ডিসেম্বরের পর একবারে চূড়ান্ত রূপ ধারণ করবে এই গ্রুপিংগুলা, একবার দৃশ্যমান হয়ে পড়বে এই গ্রুপগুলা যখন দৃশ্যমান হবে, তখন প্রত্যেকটা জেলায় এই দৃশ্যমান গ্রুপিং এতটাই প্রখর রূপ ধারণ করবে যে বিএনপি নির্বাচনে টিকে থাকা, এমপি হয়তো বাড়ির কাছে, শেষ পর্যন্ত মাঠে জনগণকে সাথে নিয়ে বা দলীয় কর্মীদের সাথে নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা সেটাই সন্দিহান। অর্থাৎ যারা নমিনেশন পেয়েছে তারা একটা গ্রুপ প্রতীয়মান হবে বা প্রদর্শিত হবে, ঠিক যারা পায়নি সেই গ্রুপটিও প্রতীয়মান হবে বা প্রদর্শিত হবে। যখন তারেক জিয়া থাকবে না, খালেদা জিয়া থাকবে না, মূল নেতৃত্ব থাকবে না, কোনো তোষামদি থাকবে না, দালাল থাকবে না, এবং ওই ব্যক্তিকেন্দ্রিক দল যখন আর নেতৃত্বে থাকবে না, তখন দল কারোর তোয়াক্কা করবে না, কারোর কাছে কোনো ধরনের পরোয়া না করেই যার যার নেতৃত্ব নিজে শক্তিশালী বলিয়ান হয়ে নেতা হওয়ার জন্য সর্বোচ্চ শেষ কামড়টুকু মারতে চাবে। যার জন্য একটি গ্রুপ যেমন ধানের শীষের পক্ষে গিয়ে দাঁড়াবে, একটি গ্রুপ পক্ষে থাকার না থাক, ভিতরে অন্তরে বাইরে তারা ওই নেতার বাইরে, অর্থাৎ তাকে এমপি বানানো যাবে না, এটা প্রমাণ করবার জন্যই তাদের ভোট কোথায় দেবে। ভোটের জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো জায়গা আছে, তারা আদর্শমান ভালো মানুষ খুঁজবে এবং তারা জানবে যে কাদের কাছে গেলে আমি প্রতিহিংসার শিকার হব না। সাপোজ একটি আসনে দুইজন খুব শক্তিশালী একেবারে সমমানের নেতা, এবং লোক একজনের থেকে আরেকজনের অনেক বেশি, কিন্তু লবিংয়ের ক্ষেত্রে সেই কমলোকালা নেতাই নমিনেশন নিয়ে চলে এসেছে, যার লবিস্ট ভালো আছে, লিঙ্ক ভালো ছিল, নিয়ে আসছে, কিন্তু যে পায়নি তার লোক বেশি। এই লোক বেশি আলা কখনোই চাবে না যে লোক আলাম নেতা যতই নমিনেশন নিয়ে আসুক ওই এই সিটের বিএনপির এমপি হোক, ও তো ভোট দিবেই না, এবং ওর গ্রুপ নিয়ে ও আরেকজনের সাথে ভোটে চলে যাবে, ওকে যাতে এমপি না হয়ও। অর্থাৎ তো একবার এমপি হয়ে প্রমাণিত হয়ে গেলে বারবার ওই এমপি হইতে থাকবে, ওরই নমিনেশন দেবে। আর যদি কোনোভাবে ওকে না এমপি বানানো না হয়, বসিয়ে দেওয়া যায়, কম ভোট আনুপাতিক একেবারে নিম্ন স্তরে ভোটে রাখা যায়, পরবর্তীতে এই লোকের নাম্বার এসে যাবে, তখন ওরে বলবে তোমাকে তো দিছিলাম, তুমি হইতে পারো নাই, এবার একে দেবো। অর্থাৎ তখন শক্তিমান হওয়ার চেষ্টা করবেন, এবং এর ভোট আমি নির্দ্বিধায় বলছি যারা ক্ষমতায় আসবে বা মুখোমুখি হবে তাদের সাথে গোপন লেয়াজ হয়ে যাবে, এবং লেয়াজ হয়ে ভোটগুলো তাদের দিক চলে যাবে, এবং তাদের কাছেই ভোট দিয়ে পরিচিত হয়ে থাকবে তার কর্মীরা, তার লোকজন যেন নিরাপদ থাকে, তাদের উপর যেন কোনো হামলা মামলা কর্তৃত্ব নেতৃত্ব না খাটানো হয়, প্রদর্শন না করা হয়, শান্তিতে নিরাপদে থাকবে। আগামী নির্বাচন কিভাবে হবে, বিএনপির কারা নেতৃত্বে আসবে, কারা সংগঠনকে শক্তিশালী করে ক্ষমতায় আসার মতো উপযুক্ত হয় কিনা, তারপরে সেটা যাবে, এবং তখন কিন্তু এই লোকই নমিনেশনে এগিয়ে থাকবে। অর্থাৎ যার কাছ থেকে নমিনেশন এনেছে বা লবিস্ট ছিল, সে রাজনীতি থেকে একেবারে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, চিরদিনের জন্য রাজনীতির মাঠ থেকে খোদাহাফেজ হয়ে যাবে, আর কোনোদিন এদেশে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। অর্থাৎ সেই ফর্মুলা 2 পুরা সাকসেস, এই সূত্রটাই খুব কৌশলে ধীরে ধীরে ইউনূস রাষ্ট্রে, সমাজে এবং ভোটারদের মাঝে
প্রতীয়মান করতে সক্ষম হয়েছে। এবং জুলাই আগস্টের যে চেতনা যাদের ভিতর দিয়ে হোক হোক এনসিপির মাধ্যমে হোক হোক এনসিপির এই আদর্শকে জামাতে ধারণ করে জামাত হোক, এদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়ার পুরো একটি সুযোগ মাঠে এসেছে। এবং এটা অ্যাট এ গ্লান্সের মতো আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে যে -2 ফর্মুলা কোন সিস্টেমে কার্যকর হয়ে গেল বাংলাদেশ অত্যন্ত সূক্ষ্ম চিন্তাধারায় সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে। ডক্টর ইউনূস নিজে হোক বা এটা প্রতিষ্ঠিত করতে বাইরের দেশের ব্রেন অবশ্যই এখানে কাজ করেছে, এটা ঠিক। ডক্টর ইউনূস যে একেবারে খুব পারদর্শী ছিল না, মাঝে তিনি পদত্যাগ করতেও গিয়েছিলেন, তারপরে বাইরের বিশিষ্টজনেরা তাকে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিলেই সে আবার মত ঘোরান তা বা নিজে উপদেষ্টা হিসাবে থেকেই যান, প্রধান উপদেষ্টা হিসাবে। তারপরে তো এই কলকাঠিগুলো এই সিস্টেমে নির্বাচন চাচ্ছে, নির্বাচন দিয়ে দিয়েছে, মাস তারিখ চাচ্ছে সেটাও দেওয়া হয়ে গেছে। এখন গেট বন্ধ করে দেওয়া হয়েছে যারা খুব লাফালাফি চিল্লাচিল্লি করছিল। এখন ভারতমুখী রাজনীতির কি হবে? বিএনপি যে ভারতের দিকে তাকিয়ে একেবারে আওয়ামী লীগের ভোট নিয়ে রাজনীতির মাঠে এসে দাপিয়ে বেড়াচ্ছিলেন, ক্ষমতার একবারে মোহ নিয়ে একবারে স্বর্ণ শিখরে প্রায় পা উঁচু করে রেখেছিলেন বসার, সেটার কি হবে? সেটাও খুব সুন্দরভাবে একবারে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দল যখন তারেক জিয়া থাকবে না, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, নেতৃত্ব নিয়ে এমন ধরনের একটি অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হবে দল যে ভোটের মাঠেই এই দলটি এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেকাতে নিজেরা মারামারি করে লাশের স্তূপে পরিণত করবে তারা।